বিএডের 4 সেমিস্টারের অন্তর্গত কোর্স 1.4.10-এরই একটি বিষয় কোঅপারেটিভ লার্নিং বা সহযোগিতামূলক শিক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। ইনক্লুসিভ সেটআপে যে সমস্ত শিক্ষার্থীদের শিক্ষামূলক বিকাশ ঘটানো হয় সেখানে সর্বদাই তাদেরকে অ্যাক্টিভ রাখার কথা বলা হয় বা রাখতে হয়। তো সেক্ষেত্রে যে সমস্ত টিচিং স্ট্র্যাটেজিসগুলো ব্যবহার করা হয় তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ টিচিং স্ট্র্যাটেজিস হলো কোঅপারেটিভ লার্নিং বা সহযোগিতামূলক শিখন। এই সহযোগিতামূলক শিখন পদ্ধতি এমন একটি শিখন পদ্ধতি যাতে করে এই ধরনের ডিসেবল চাইল্ডরা কিন্তু বিভিন্নভাবে উপকৃত হয় এবং এটি হচ্ছে এমন একটি শিখন প্রক্রিয়া যেখানে বা শিখন কৌশল যেখানে কোনো একটা নির্দিষ্ট গোল অর্জনের জন্য বা কোনো একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে অনুধাবনের জন্য একটি নির্দিষ্ট পরিবেশে ভিন্ন ভিন্ন সামর্থ্যযুক্ত শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে পারস্পরিক জ্ঞান বা পারস্পরিক তথ্য আদান প্রদানের মাধ্যমে শিখন প্রক্রিয়াটি সম্পন্ন করে। তো এইভাবে এই শিখন প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এর ফলে সমগ্র ক্লাসরুমটিতে অর্থাৎ শ্রেণীকক্ষের মধ্যে টিচিং লার্নিং প্রসেসটা অনেকটাই অ্যাক্টিভলি সম্পন্ন হচ্ছে, যার ফলে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রকার স্কিলস বা দক্ষতা গড়ে ওঠে। তাদের মধ্যে মূলত যেমন পারস্পরিক সহযোগিতার বিষয়টি যেমন গড়ে ওঠে, সেই সঙ্গে সঙ্গে তারা থিঙ্কিং পাওয়ার বা ডিসকাশন করবার ক্ষমতা বিভিন্ন বিষয় সম্পর্কে, এছাড়াও তাদের মধ্যে যে একটা প্রবলেম সলভিংয়ের যে বিষয়টা অর্থাৎ সমস্যা সমাধানের যে ধারণা এবং বিভিন্ন প্রকার বোধ সম্পর্কে পরীক্ষণ করার যে দক্ষতা বা স্কিলস, সেগুলো এই প্রক্রিয়ার মাধ্যমে তাদের মধ্যে অবশ্যই ডেভেলপ করে। ফলে একথা বলার অবশ্যই যেতে পারে যে এটি হচ্ছে একটি অ্যাক্টিভ টিচিং লার্নিং প্রসেস। তো এই টিচিং লার্নিং প্রসেসটাকে গড়ে তুলতে গেলে মূলত কতগুলো অ্যাসপেক্টস বা কতগুলো দিক রয়েছে, যার মধ্যে প্রথমেই বলতে পারি গ্রুপ সাইজ। গ্রুপ সাইজটা মূলত বলা হয়েছে যেহেতু আমরা প্রথমেই বললাম যে এটি হচ্ছে এমন একটা শিখন প্রক্রিয়া যেখানে সমস্ত প্রকার শিক্ষার্থীরা তারা একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে অনুধাবন করছে এবং তার ফলে কি হচ্ছে না ভিন্ন ভিন্ন সামর্থ্যযুক্ত শিক্ষার্থীরা সেখানে কিন্তু যুক্ত হচ্ছে। তাহলে একথা বলতে গেলে অবশ্যই আমাদেরকে বলা প্রয়োজন যে বিভিন্ন অ্যাসপেক্টসের মধ্যে নাম্বার 1 অ্যাসপেক্টস হচ্ছে গ্রুপ সাইজ। যে এই প্রকার শিক্ষণ প্রক্রিয়াতে কিন্তু গ্রুপ সাইজটা 2 থেকে 4 জন শিক্ষার্থীর মধ্যে একটি গ্রুপ করলে ভালো হয়। ছোট ছোট দলের মধ্যে ভাগ করে কোনো একটা নির্দিষ্ট টপিক বা কোনো একটা ইউনিটে সাব ইউনিট সম্পর্কে তাদের মধ্যে ভাগ করে দিলে তারা সেই বিষয়টিকে নিয়ে পারস্পরিকভাবে আলোচনা করবে এবং নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে এসে তারা অবশ্যই উপনীত হতে পারবে। দ্বিতীয়ত আমরা বলতে পারি সেটা হচ্ছে এক্ষুনি বললাম যেটা, অর্থাৎ একটা নির্দিষ্ট কিন্তু লার্নিং গোলস থাকবে। যে লার্নিং গোলস, এই যে বলা হয়েছে বিষয় সম্পর্কে অনুধাবন, যে কোনো একটা বিষয় সম্পর্কে তারা অনুধাবনের জন্য কিন্তু এই ধরনের শিখন প্রক্রিয়াটি সম্পন্ন করবে। এবং আরেকটি যে অ্যাসপেক্টসের কথা বলতে পারি সেখানে বলা হয়েছে যে মিক্সড এবিলিটি গ্রুপস, অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রক্রিয়ার বা ভিন্ন ভিন্ন প্রকারের গোষ্ঠী সেখানে থাকবে। অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু সেখানে কিন্তু হোমোজেনাস না হয়ে হেটেরোজেনাস হতে পারে। তার ফলে একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে কিন্তু এখানে কি, আমরা জানি যেহেতু আমাদের যে শিক্ষাকর্ম বা শিখন প্রক্রিয়া এবং শ্রেণীকক্ষ সেটা কিন্তু ডাইভার্স ক্লাসরুম, তাই তো ছাত্র বৈচিত্র্য অবশ্যই রয়েছে। ফলে সেখানে হায়ার অ্যাচিভার রয়েছে বা লোয়ার অ্যাচিভার রয়েছে। তো সেখানে যদি মিক্সড গ্রুপস থাকে তাহলে অবশ্যই যারা হায়ার অ্যাচিভার তারা কিন্তু বিষয় সম্পর্কে তাদের অভিমত যেমন প্রকাশ করবে, সেই সঙ্গে সঙ্গে তাদের মধ্যে থিঙ্কিং পাওয়ার বা থিঙ্কিং এবিলিটিস বা ক্রিয়েটিভনেস বাড়বে।
সেই সঙ্গে সঙ্গে যারা লোয়ার অ্যাচিভার্স তাদের মধ্যে দক্ষতা কিন্তু বিকাশ আস্তে আস্তে হতে শিখবে, তারা কিন্তু বিভিন্ন প্রকারের স্কিলসগুলো প্রমোট করতে শিখবে। তো এইগুলো হচ্ছে মূলত, এবং তার ফলে প্রত্যেকটা যে দলে বিভক্ত হবে তাদের কিন্তু প্রত্যেকটা গ্রুপসের ইন্ডিভিজুয়াল একটা ডিউটিস থাকবে, বা ইন্ডিভিজুয়ালস কিন্তু তাদের মধ্যে একটা এবিলিটি বা রোল তারা অর্জন করবে বা করতে সমর্থ হবে। তো এইগুলো হচ্ছে বিভিন্ন প্রকার কতগুলো অ্যাসপেক্ট যেটা আমরা দেখতে পাচ্ছি এই ধরনের কোঅপারেটিভ টিচিং স্ট্র্যাটেজিসের মধ্যে। এটা এখন যদি আমরা বলি যে কীভাবে ইমপ্লিমেন্ট করবো এটাকে, যে কোনো প্রকার ক্লাসরুমের মধ্যে এটাকে ইমপ্লিমেন্ট করা যায়। মূলত কোঅপারেটিভ টিচিং লার্নিং প্রসেসটা কিন্তু ক্লাসরুম রুটিনসের মধ্যেও রাখা যেতে পারে। বিভিন্ন শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের ক্লাসরুম ডিসকাশনসের মধ্যে দিয়ে কিন্তু সোশ্যাল যে অ্যাক্টিভিটিসগুলো কিন্তু বা সোশ্যাল স্কিলসগুলো কিন্তু অবশ্যই তাদের মধ্যে কিন্তু প্রবেশ করানো যেতে পারে বা আদান প্রদান করানো কিন্তু সম্ভবপর হতে পারে। তো এটি গেল হচ্ছে মূলত কোঅপারেটিভ টিচিং লার্নিং প্রসেস। তো এর বিভিন্ন প্রকার কতগুলো সুবিধা আছে। সুবিধা বলতে গেলে কি, এটার এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে দেখা যাচ্ছে যে সমস্ত বা শিখন পরিবেশে একটা শিখন পরিবেশটাই হচ্ছে একটা মুক্ত পরিবেশ, বন্ধুত্বপূর্ণ পরিবেশ, যেখানে সবাই সমস্ত শিক্ষার্থীরা যোগদান করতে ভালোবাসবে। পারদর্শী ছাত্ররা উন্নত মানের প্রতিষ্ঠা অর্জন করবে, এবং তাদের সংস্পর্শে থেকে কিন্তু যারা অবশ্যই কম পারদর্শী ছাত্র তারাও কিন্তু আস্তে আস্তে বন্ধুদের দেখে তারা অনুকরণ করতে শিখবে, পর্যবেক্ষণ করতে শিখবে, তার ফলে তাদের মধ্যে স্কিলসটা কিন্তু দিনে দিনে বাড়বে। এবং পজিটিভ অ্যাটিটিউড কিন্তু অবশ্যই গড়ে উঠবে সমস্ত শিক্ষার্থীদের মধ্যে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং সোশ্যাল লার্নিং যেহেতু হবে তার ফলে সোশ্যাল স্কিলসগুলো তাদের মধ্যে কিন্তু এখানে গড়ে উঠবে। সুতরাং এই বিষয়গুলো হচ্ছে সহযোগিতামূলক শিক্ষণের কতগুলো অ্যাডভান্টেজেস বা কতগুলো সুবিধা। আর যদি আমরা ডিসঅ্যাডভান্টেজের দিকে যাই, তো ডিসঅ্যাডভান্টেজ খুব যে একটা কিছু আছে তা নয়, তবে আসতে পারে বিভিন্ন শিক্ষার্থী বা শিক্ষকদের তরফ থেকে বা তাদের কাছ থেকে যদি বা আসতে পারে। তো সেক্ষেত্রে আমাদের প্রচেষ্টা করতে হবে অবশ্যই, যাতে করে বিভিন্নভাবে প্রয়াস চালিয়ে সহযোগিতামূলক শিক্ষণের দর্শন পদ্ধতিকে আরও বেশি উন্নত করে তার যেন সন্তোষমূলক ফল একটা বা সন্তোষজনক ফল যেন শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরা যেতে পারে, সেই প্রচেষ্টা কিন্তু অবশ্যই চালাতে হবে। তাহলেই কিন্তু আমরা বলতে পারি যে ভবিষ্যতে কিন্তু এটা নির্বিশেষে কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষণ পদ্ধতি এবং কোনো সহযোগিতাপূর্ণই বটে, কারণ অনেক কিছু এর মাধ্যমে শিক্ষার্থীরা শিখতে পারছে, উপলব্ধি করতে পারছে, এবং এটার গুরুত্বপূর্ণতা আগামী দিনে আমরা বলতে পারি শিক্ষা কাঠামোই বা শিক্ষা ব্যবস্থায় কিন্তু একটি গুরুত্বপূর্ণ স্থান অর্জন করবে সহযোগিতামূলক শিক্ষণ পদ্ধতি। আজকের যে গুরুত্বপূর্ণতা তো অবশ্যই আছে, আগামী দিনে সেটি কিন্তু এর গুরুত্বপূর্ণতা অবশ্যই বাড়বে। এটি হলো মূলত সহযোগিতামূলক শিক্ষণ পদ্ধতি।